নমস্কার। আপনারা জানেন যে আমরা ইংরেজি এবং বাংলার যে প্যাডাগজি সিরিজ আমরা স্টার্ট করেছিলাম, আজকে এই সিরিজের 17তম পার্ট। তার আগে আমরা ছোট ছোট পার্ট আমরা দিচ্ছি, কারণ আপনারা অনেকেই রিকমেন্ড করেন যে স্যার ছোট ছোট ক্লাসের প্রয়োজন, আবার অনেকে রিকমেন্ড করেন যে স্যার বড় ক্লাসের প্রয়োজন। তো সবার কথা মাথায় রেখে আমরা ছোট ছোট পার্টও দেওয়ার চেষ্টা করছি, আমরা যে ম্যারাথন দেওয়ার চেষ্টা করছি। ভাই ভাই সিস্টেমটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচ। ভাই অ্যাজ এ প্যাডাগজির মূল বেসিক যে ব্যাপার, বেসিক যে কনসেপ্ট, এটা হচ্ছে আমাদের কি স্যার? বেসিকটা হচ্ছে আমাদের কি? চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। তো ছাত্র কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তো আপনারা যেভাবে চাইবেন এইভাবেই আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অনেকে চাইছেন যে স্যার ছোট ছোট ক্লাস দিলে ভালো হয়, কম সময় আমরা বেশি দেখতে পারি। আবার অনেকে বলেন যে স্যার না 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 ম্যারাথন ক্লাস চাই। তো ম্যারাথন ক্লাসও আসবে আর ছোট ক্লাসও আসবে। সবার কথাই আমরা মাথায় রেখে আমরা ডিজাইন করেছি, এইভাবে চলবে, কন্টিনিউ চলবে সিরিজটা। তো আজকে আমরা সেট 17 খুব কম সময় শেষ করবো, ছোট ক্লাস। তো দেখতে থাকুন এবং কারেক্ট আনসার কি হয় আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন। কি বলেছে প্রশ্ন নাম্বার 136? The teacher's role is shifting from saying on the stage to guide on the side. টেকনোলজি ইন্টিগ্রেশন হেল্পস দ্য প্রোগ্রেস হোয়েন। শিক্ষকের ভূমিকা সেই অন দ্য স্টেজ থেকে থেকে গাইড অন দ্য সাইডে পরিবর্তিত হচ্ছে। এই প্রযুক্তির সংযোজন এই প্রক্রিয়ায় সহায়তা করে যখন। তো প্রথমে আমাদের বুঝে নিতে হবে যে সেই অন দ্য স্টেজ মানে কি। তো সেই অন দ্য স্টেজ মানে হচ্ছে টিচার সেন্টার্ড এডুকেশন। যদি বলি টিচার সেন্ট্রিক, এক কথায় যদি আমরা বলি এটাকে আমরা বলতে পারি টিচার সেন্ট্রিক। আর গাইড অন দ্য সাইডকে আমরা বলতে পারি চাইল্ড সেন্ট্রিক। এখানে ওয়ার্ডটা একটু পরিবর্তন করে দিয়েছে যাতে করে আমরা ঘাবড়ে যাই, কিন্তু আমরা তো শিখে গেছি ভাই। তারা তো জানে না যে আমরা শিখে গেছি। তারা তারা ওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে, কিন্তু তারা জানে না যে আমরা জানি। ভাই আমরা জানি ভাই। তো সেই অন দ্য স্টেজ মানে টিচার সেন্ট্রিক এডুকেশন বা টিচার সেন্ট্রিক সিস্টেম। গাইড অন দ্য সাইড মানে চাইল্ড সেন্ট্রিক। তো কে বলেছে যে একজন শিক্ষকের ভূমিকা আগে ছিল টিচার সেন্ট্রিক, এখন হয়ে গেছে চাইল্ড সেন্ট্রিক। আগে শিক্ষক টিচার সেন্ট্রিক ক্লাসরুম করতেন, আর এখন টিচার এজ এ ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করেন। তো এই ক্ষেত্রে পরিবর্তিত হচ্ছে। তো এখন এই যে পরিবর্তিত হয়েছে, যার ফলে আমাদের অনেক সহায়তা করবে। এই টিচার সেন্ট্রিক থেকে চাইল্ড সেন্ট্রিকে আসার পর আমাদের অনেক সহায়তা হবে। কখন সহায়তা হবে? যখন সিস্টেম স্টোর মোর ডাটা অ্যাডমিনিস্ট্রেটর টেস্ট ইন্ডিভিজুয়ালি টু স্টুডেন্ট। আচ্ছা, সিস্টেম অধিক তথ্য সংরক্ষণ করে এবং শিক্ষার্থীদের পৃথকভাবে পরীক্ষা নেয়। ভাই আমার মাথায় কিছু ঢুকলো না, আপাতত এটাকে রাখি আমরা। তারপর বলেছে সংরক্ষিত বিপুল তথ্য সহজে সংরক্ষণের নোট প্রস্তুত করা হয়। ভাই নোট প্রস্তুত হয় না ভাই। Students actively search for and explore answer instead of receiving standard input. Yes, স্ট্যান্ডার্ড ইনপুট থেকে ছাত্ররা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। তো আগে টিচার সেন্ট্রিক ক্লাসরুমে কি হতো? স্ট্যান্ডার্ড ইনপুট দেওয়া হতো। এখন কি হয়? ছাত্ররা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, ছাত্ররা নিজে থেকে অনুসন্ধান করে, খোঁজাখুঁজি করে। এটাই তো টিচার সেন্ট্রিক থেকে চাইল্ড সেন্ট্রিক মানেই তো হচ্ছে যে নির্দিষ্ট তথ্য গ্রহণের পরিবর্তে নিজেরাই উত্তর খুঁজে বের করে এবং অনুসন্ধান করে। এটাই তো আমাদের চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচের প্রধান ভূমিকা স্যার। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2 হবে না তো কি হবে বলুন? তো কারেক্ট আনসার এই ক্ষেত্রে হবে অপশন নাম্বার 2। চলো পরবর্তী প্রশ্ন কি হবে? প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন। Slow learners fail to grasp effectively and mix up words and structure easily. Teacher can remediate by beginning with. ধীর গতির শিক্ষার্থীরা শব্দ এবং বাক্য গঠন সহজে গুলিয়ে ফেলে। শিক্ষক প্রথমে তাদেরকে কি করবেন? ধীর গতির শিক্ষার্থী মানে যারা একদম স্লো লার্নার, মানে আস্তে আস্তে শিখে, একসঙ্গে তারা বেশি শিখতে পারে না, দুর্বল শিক্ষার্থী একটু যদি বলি আমরা, তারা শব্দ এবং বাক্য গঠনগুলা কি করে করবে সেটা মানে ভুলে যায় আর কি। শব্দ কি করে গঠন করবে, বাক্য কি করে গঠন করবে, এটা তারা সহজে ভুলে যায় বা করতে পারে না, একটু সমস্যা হয় তাদের। এক্ষেত্রে একজন শিক্ষককে প্রথমে কি করতে হবে? 137 যদি আমরা বলি সেটিং ড্রিল, না ভাই ড্রিল আমরা করি না, কাটো, ড্রিল আমরা করবো না।
পেয়ারিং দেম উইথ ক্লিভার স্টুডেন্ট, মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে জুটি করাবে, ভালো ছাত্রদের সঙ্গে আমরা তাদেরকে আমরা কি করব, তাদের সঙ্গে পেয়ার করবো। আচ্ছা আপাতত থাকা যাক। আইডেন্টিফাই দ্য এরিয়াস অফ ডিফিকাল্টি, কোন কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছে তা শনাক্ত করবেন। ভেরি গুড আনসার, অপশন নাম্বার 3। কোন কোন ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে ওটা আমাদের আগে দেখতে হবে। কারণ কি, কারণ আমরা যখন অসুস্থ অনুভব করি, আমরা যখন ডাক্তারের কাছে যাই, তখন ডক্টর কি করে, কি জ্বর হয়েছে, এই ওষুধ না, এই ধরনের ডক্টর করে। ডক্টর কি করে, জ্বরটা হলো, কেন জ্বরটা হলো, ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট মাস্ট করে। জ্বর হলে ব্লাড টেস্ট করতে, ব্লাড টেস্টটা কেন করে, কারণ জ্বরটা কেন হলো, কেন তার জ্বরটা হলো, কেন তার সমস্যাটা হলো। তো এখানে এই ছাত্রর ক্ষেত্রে আমরা তার ব্লাড টেস্ট করব, মানে তার কোথায় সমস্যা হচ্ছে এটা আমাদের প্রথমে দেখতে হবে। এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার 3। এখানে সামারি অফ দ্য কন্টেন্টের এখানে কোনো মূল্য নেই বা ভ্যালু নেই বলতে পারি। তো কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার 3। অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি, ভাষা অর্জন তত্ত্ব অনুযায়ী, হোয়েন দেয়ার ইজ এ লেক অফ সাফিসিয়েন্ট ইনফরমেশন ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইনপুট, ভাষাগত ইনপুটে পর্যাপ্ত তথ্যের যদি অভাব থাকে, তো একজন সার্বজনীন ব্যাকরণের প্রযুক্ত হয়। তো ইউনিভার্সাল গ্রামারের কথা কে বলেছিলেন, নম চমস্কি বলেছিলেন। তো নম চমস্কি ইউনিভার্সাল গ্রামার সম্বন্ধে কোন কথা বলেছিলেন আমরা দেখি। কথ্য ভাষার ক্ষেত্রে, প্রাচীন ভাষার ক্ষেত্রে, আধুনিক ভাষার ক্ষেত্রে, না সমস্ত মানব ভাষার ক্ষেত্রে। কোয়েশ্চন নাম্বার 138। তো নম চমস্কি বলেছিলেন যে পৃথিবীর প্রত্যেকটা মানব শিশুর মধ্যে একটা ডিভাইস রয়েছে যাকে বলা হয় এলইডি, এবং প্রত্যেকটা মানব শিশু তাদের মধ্যে কি রয়েছে স্যার, ইউজি রয়েছে। ইউজি, ইউজি মানে কি, ইউনিভার্সাল গ্রামার রয়েছে। সবাই সার্বজনীন ব্যাকরণ যাকে বলা হচ্ছে, আমরা ভাষা শিক্ষণ তত্ত্ব নম চমস্কির ক্লাসে ইন ডিটেল আলোচনা করেছি। এখানে তিনি সমস্ত মানব ভাষার ক্ষেত্রে বলেছেন, কোনো পার্টিকুলার প্রাচীন ভাষা, কথ্য ভাষা, আধুনিক ভাষা বলেননি, তিনি সমস্ত মানব ভাষার ক্ষেত্রে কথাটা বলেছিলেন। এলইডি বলুন কিংবা ইউজি বলুন, যাই বলুন না কেন, সবগুলা কিন্তু সমস্ত মানব ভাষার ক্ষেত্রে তিনি বলেছেন। For English as a second language, acquisition poor environment is one where, ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে শেখার ক্ষেত্রে অ্যাকুইজিশনটা খুব একটা পুয়ার এনভায়রনমেন্ট হয়। তো বলতে আমরা কি বুঝি, যেখানে হিন্দি অবলিক মাদার টাং ইজ দা কে বলেছে, যোগাযোগের প্রধান ভাষা। তারপর বলেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড অনলি ইন দ্য ক্লাসরুম, শুধু ইংলিশ ভাষা আমাদের পড়াতে হবে। ইংলিশ ইজ নট স্পোকেন এট হোম এট অল, অ্যাক্সেস টু এনি লার্নিং ম্যাটেরিয়ালস ইজ আনঅ্যাভেলেবল টু স্টুডেন্টস। 139 কি হবে, এখানে বলেছে শিক্ষার্থীদের জন্য কোনো শিক্ষার সামগ্রী পাওয়া যায় না, এই জন্য পুয়ার এনভায়রনমেন্টটা বলা হয়েছে, অর্থাৎ পরিবেশটা, এই ধরনের পরিবেশটা পাওয়া যায় না। এই ধরনের ইংরেজি শিক্ষাকে, ইংরেজিটা যদি আমরা অ্যাকুইজিশন করতে চাই, তো এই ইংরেজি শেখার মতো পরিবেশ আমরা পাই না। যদি আমরা ইংরেজি শেখার মতো পরিবেশটা পেতাম, তাহলে কিন্তু আমরা ইংরেজি ভাষাটাও আমরা অ্যাকুইজিশন করে নিতে পারতাম। কিন্তু আমরা ইংলিশ শেখার জন্য বা অ্যাকুইজিশন করার জন্য আমরা কোনো মানে নির্দিষ্ট কোনো ভালো পরিবেশ পাই না। যেভাবে আমরা মাতৃভাষা শেখার পরিবেশ পাই, এই ধরনের ইংরেজি ভাষা শেখার কোনো পরিবেশ পাই না, যার কারণে আমরা শিখতে পারি না। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চন নাম্বার 140 কি হবে, in class 2 sharing stories, familiar experience and interest, employing gesture where appropriate is a subskill of this function। দ্বিতীয় শ্রেণীতে গল্প বলা, পরিচিত অভিজ্ঞতা ভাগ করা, প্রয়োজনীয় অঙ্গভঙ্গি ব্যবহার করা, এটা কোন ধরনের ভাষার উপদক্ষতা। এখানে ডাইরেক্ট এখানে দেখি আমরা একটা ক্লু দেওয়া আছে আমাদের। ক্লুটা কি, বলা, বলা মানে কি স্যার, স্পিকিং। তো স্পিকিংটা ডাইরেক্ট এখানে গল্প বলা, এটা তো স্পিকিং এরই দক্ষতা, বলার দক্ষতা। পরিচিত অভিজ্ঞতা ভাগ করা, আমার যে বিষয়টা আমি জানি ওই বিষয়টা আমি অভিজ্ঞতাটা শেয়ার করব। কি করে শেয়ার করব, বলে শেয়ার করব, কথা বলে আমি শেয়ার করব। তো এখানে বলা বা স্পিকিং হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। চলো, in the case of vocabulary use, grammar provides a pathway to learners to, শব্দভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষার্থীদের সাহায্য করে। আমরা যদি শব্দভাণ্ডার ব্যবহার করতে চাই, তো শব্দভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষার্থীদের কিভাবে সাহায্য করে। Speak in formal situation,
উইথ গ্রেটার অ্যাকুরেসি অ্যান্ড কনফিডেন্স, আনুষ্ঠানিক পরিস্থিতিতে নির্ভুলভাবে কথা বলতে, রিটেল লিসেনিং ইনপুটস ইনটু অরাল আউটপুট, শোনা বিষয়কে মৌখিকভাবে পুনরায় বলতে, কম্বাইন লেক্সিক্যাল আইটেম ইনটু মিনিংফুল অ্যান্ড কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ শব্দগুলিকে অর্থপূর্ণ এবং যোগাযোগমূলকভাবে করতে হবে। অর্থাৎ আমরা এমনভাবে আমরা শিখবো যাতে করে এটা আমরা অর্থপূর্ণ হয় এবং আমাদের যোগাযোগমূলকভাবে আমরা বিন্যস্ত করতে পারি। কমিউনিকেটিভ এক্সপ্রেশন মানে যোগাযোগমূলক কাজ আমরা করতে পারি। ড্রাফট ফর্মাল পিসেস অফ রাইটিং ইন হায়ার ক্লাসেস, এটা কোনো কথা না। তো কারেক্ট আনসার, আমরা যেই ভাষাটা ব্যবহার করব না কেন, ব্যাকরণটা যদি আমরা ভালো করে শিখে নেই তখন আমরা ভাষাটাকে খুব ভালো করে আমরা ইউজ করতে পারি, ভালো করে ব্যবহার করতে পারি। Question number 142. Selection of language item while determining the second language syllabus should take into account. দ্বিতীয় ভাষার পাঠ্যক্রমে ভাষাগত উপাদান নির্বাচন করার সময় গুরুত্ব দেওয়া উচিত। আমরা যখন দ্বিতীয় ভাষার পাঠ্যক্রম করাবো, এই পাঠ্যক্রমে ভাষাগত উপাদান যেটা আমরা নির্বাচন করব, ভাষাগত উপাদান, তো সেই ভাষাগত উপাদানটা নির্বাচন করার সময় আমাদের গুরুত্ব দেওয়া উচিত। কিসের উপর গুরুত্ব দিতে হবে? বিদ্যালয়ের সময়সূচি কম ব্যাহত করা না, এটা কোনো কথা না। হাউ ইজি ইট ইজ দ্য টিচ দ্য কনসেপ্ট, বিষয়টি সহজে শেখানো যেতে পারে, আচ্ছা আপাতত থাক। হাউ ইজি ইট ইজ লার্ন ইউজ দ্য আইটেম ফর ফ্রিকোয়েন্সি অ্যান্ড রেঞ্জ অফ দ্য, উপাদানটির ব্যবহারের জন্য ঘনত্ব এবং বিস্তৃতি। আমরা ভাষাগত উপাদানটা যখন নির্বাচন করব তখন এই উপাদানটার ব্যবহারের ঘনত্ব কতটুকু রয়েছে এবং তার বিস্তৃতি বা তার এরিয়া কতটুকু রয়েছে সবটুকু করতে হবে। ফর এক্সাম্পল, যদি আমি আপনাদের যে কোনো একটা কনসেপ্টটা বোঝাই, যেমন আমি আপনাদের কনসেপ্টটা বুঝালাম ল্যাঙ্গুয়েজ স্কিল, আমি আপনাদের ল্যাঙ্গুয়েজটা বুঝালাম, একটা কনসেপ্ট বুঝালাম, কনসেপ্টের নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। তো ল্যাঙ্গুয়েজ স্কিলে আমি আপনাদের বললাম যে ল্যাঙ্গুয়েজ স্কিলে কিন্তু রিডিং বলে একটা পার্ট রয়েছে। তো এই রিডিং মানে হচ্ছে পঠন, ঠিক আছে, রিডিং হচ্ছে একটা পঠন। তো এটা আপনারা জেনে রাখবেন, পঠন হচ্ছে রিডিং এর একটা প্রকার। এই বলে আমি কিন্তু এখানে ছেড়ে দিলাম, রিডিংটা শেষ। কিন্তু রিডিং এর যে আরো 4-5টা যে ভাগ রয়েছে, স্ক্যানিং, স্কিমিং, ইন্টেনসিভ, এক্সটেনসিভ রিডিং যে রয়েছে, এইগুলো আমি আপনাদের আলোচনা করিনি। আমি আপনাদের আলোচনা করলাম না করার ফলে পরীক্ষায় গেলে আপনি ডাইরেক্ট রিডিংটা পরীক্ষা পাবেন না। আপনার পরীক্ষায় চলে এলো স্ক্যানিং, ফর এক্সাম্পল আপনার পরীক্ষায় চলে এলো স্ক্যানিং, তো স্ক্যানিংটা একটা রিডিং এর পার্ট, এটা তো আমি আপনাদের পড়াইনি, ফর এক্সাম্পল আমি পড়াইনি, তো এটা আপনার পরীক্ষায় চলে আসলো। তার মানে কি, এই যে কনসেপ্ট, ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট, ল্যাঙ্গুয়েজ স্কিলের কনসেপ্টের রিডিং, তার ঘনত্ব কিন্তু স্ক্যানিং পর্যন্ত বিস্তৃত। স্ক্যানিং, ইন্টেনসিভ, এক্সটেনসিভ, এই সবগুলা যে তার পরিধি, বিস্তৃতি, এগুলো সবগুলো কিন্তু আলোচনা করতে হবে। তো এই ভাষাগত উপাদান আমরা যখনই নির্বাচন করব তখন তার সবগুলা বিষয়, সবগুলা পরিধি একত্রিত করে এই বিষয়টা নির্বাচন করা উচিত, যাতে করে এই ব্যাপারে যে কোনো কনসেপ্ট, একটা কনসেপ্ট যদি ভালো করে বুঝি তো এই কনসেপ্টের মধ্যে আর কোনো কিছু থাকাটা উচিত নয়, সবগুলা বিষয় একসঙ্গে কভার করা যেতে পারে। তো কারেক্ট আনসার এখানে হয়ে যাবে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। কেন 4 আমি আপনাদের এবার এক্সপ্লেন করলাম। এবার চলো কোয়েশ্চেন নাম্বার 143। One of the sub skill that is assessed for speaking is, বলার দক্ষতা বা স্পিকিং স্কিল মূল্যায়নের একটা উপদক্ষতা হলো, সাব স্কিলটা কি হতে পারে? কথা বলার উপদক্ষতা কি? কোয়েশ্চেন নাম্বার 143। আন্ডারস্ট্যান্ডিং এন্ড রেসপন্ডিং ইন এ প্যারাগ্রাফ লিটারেচার, আচ্ছা প্যারাগ্রাফ বোঝা, অনুচ্ছেদের উত্তর দেওয়া। তো অনুচ্ছেদটা আমাদের কি করতে হবে? পড়তে হবে। অনুচ্ছেদটা যদি ভালো করে পড়ি তাহলে আমরা এটার উত্তর দিতে পারবো। তার মানে এটা হচ্ছে রিডিং এর সাব স্কিল। স্পেলিং, যখনই আমরা বানান দেখব, বানান লেখা, ঠিক আছে, বানান লেখা বা বানান, তো বানান হচ্ছে আমাদের কি স্যার? রাইটিং এর সাব স্কিল। বানান হচ্ছে কার সাব স্কিল স্যার? রাইটিং এর সাব স্কিল। ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ভলিউম, ক্লারিটি ইন গেস্টার ইন ইন্ডিভিজুয়াল or গ্রুপ সিচুয়েশন, দলগত বা ব্যক্তিগত বা দলগত পরিস্থিতিতে যথাযথ স্বর, স্পষ্টতা এবং অঙ্গভঙ্গি। এখানে স্বর দেবে, স্পষ্টতা দেবে। স্পষ্টতা মানে সে যদি কথা বলে তখনই তো তার কথা বলার আমরা স্বর জানতে পারবো, তার কথা বলার যে স্পষ্টতা এটা আমরা জানতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কি স্যার? স্পিকিং এর সাব স্কিল। এটা হচ্ছে স্পিকিং, কথা বলার সাব স্কিল। কারণ কথা যদি বলে তখনই তো তার স্বরগুলা বুঝতে পারবো, কথা বলার যে স্পষ্টতা আছে এটা আমরা বুঝতে পারবো, বা তার অঙ্গভঙ্গি এটা আমরা দেখতে পারবো। লিসেনিং অ্যাক্টিভলি, এটা হচ্ছে লিসেনিং এর সাব স্কিল।
LISTENING, লিসেনিং বা লিসেনিং। ঠিক আছে, তো লিসেনিং এর সাব স্কিল। প্রশ্ন বলেছে স্পিকিং এর সাব স্কিল কোনটি, তো স্পিকিং এর সাব স্কিল হচ্ছে অপশন নাম্বার 2। যদি বলে রিডিং এর সাব স্কিল কোনটি, তো অপশন নাম্বার 1। যদি বলে রাইটিং এর সাব স্কিল কোনটি, তো অপশন নাম্বার 3। যদি বলে লিসেনিং এর সাব স্কিল কোনটি, তাহলে অপশন নাম্বার 4। তো এক্ষেত্রে স্পিকিং বলেছে, তো স্পিকিং এর আনসার অপশন নাম্বার 2 হবে। ঠিক আছে, দেখুন ক্লাসটা আমি ছোট করতে পারি, একটু আমি ইচ্ছা করে লম্বা করছি বা দীর্ঘ করছি, আপনাদের প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে পরীক্ষায় আমি যে প্রশ্নগুলো করাচ্ছি এইগুলো পরীক্ষায় যে আসবে সেটা কোনো কথা নয়। আমি বারবার বলি আপনাদের, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, এই ধরনের আসবে, এটা কনফার্ম। তো আমি যদি খালি বলি যে 1 নম্বরের আনসার 2, 2 নম্বরের আনসার 3, এটা বলে কিন্তু হয় না, কারণ এটা কেন হলো এটা আপনাকে বুঝতে হবে, না হলে কিন্তু আপনি পরবর্তী প্রশ্নটা সলভ করতে পারবেন না বা সমাধান করতে পারবেন না। চলো 144, grammar gains its prominence in language teaching, particularly in language as a foreign language. Accuracy in English in language use can be achieved through ভাষা শিক্ষা, বিশেষ করে ইংরেজি যে বিদেশি ভাষা হিসাবে শেখানোর ক্ষেত্রে ভাষার যথার্থতা অর্জিত কি করে হবে। ভাষা শিক্ষায় বিশেষ করে আমরা যখন ইংরেজি ভাষাটাকে যখন আমরা শিখব, তখন ভাষার যথার্থতা কি করে অর্জিত হতে পারে। 144, আমরা কি করব, ইন্টেন্সিভ প্র্যাকটিস এন্ড সেন্টেন্স প্যাটার্ন, রিডিং মোর বুকস রিটেন ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, গ্রামার ইন থট as the basis of all 4 language, integrated knowledge of structure, use and meaning. Yes, আমাদের সবসময় ইন্টিগ্রেট ভাবে করতে হবে। এখানে ভাষা বলেছে, কিন্তু ভাষা ব্যবহার করা বা ভাষা শেখা, তো ভাষা শিখতে গেলে ওই ভাষার LSRW চারটাও কিন্তু আমাদের শিখতে হবে। ঠিক আছে, তো সুতরাং ইন্টিগ্রেটেড পদ্ধতিতে শিখতে হবে, ইন্টিগ্রেটেড নলেজ করতে হবে এবং স্ট্রাকচার তার সঙ্গে কি করে তার ব্যবহার করতে হবে এটা জানতে হবে, এবং তার বড় কথা হচ্ছে অর্থটা জানতে হবে। যদি অর্থ না জানি তাহলে কিন্তু আমরা সেটা সমাধান করতে পারবো না। চলো 145, some research has shown that developing students native language skill leads to higher score academically over the long term in English. A bilingual class would be characterized by, গবেষণায় দেখা গেছে মাতৃভাষার দক্ষতা বাড়লে দীর্ঘমেয়াদে ইংরেজিতেও ভালো ফল হয়। মাতৃভাষায় যদি আমরা ভালোভাবে শিখতে পারি, বুঝে নিতে পারি, তো মাতৃভাষা যদি ভালোভাবে থাকি তাহলে ইংরেজিতেও কিন্তু একটা ভালোভাবে আমরা ফল লাভ করতে পারি। সুতরাং দ্বিভাষিক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যটা কি বা বাইলিঙ্গুয়াল ক্লাসরুমের বৈশিষ্ট্যটা কি, এটা আমাদের এখানে দেখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 145, কি হবে স্যার 145, আপনারা একটু যদি বলার চেষ্টা করেন আমাদের। The use of students native language in the second language class, দ্বিতীয় ভাষার ক্লাসে মাতৃভাষার ব্যবহার না, মোর গাইডেড না ভাই, মাতৃভাষায় পুনরাবৃত্তি আমরা করি না। যদি মাতৃভাষায় পুনরাবৃত্তি করলাম তাহলে বাইলিঙ্গুয়াল কি করলো, এটা তো ইউনিলিঙ্গুয়াল হয়ে গেল বা এক ভাষা হয়ে গেল। দ্য রিফর্মুলেশন অফ কনসেপ্ট স্ট্রাকচার ইউজিং নেটিভ ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষার সাহায্যে ধারণা এবং ভাষার গঠনটা পুনর্বিন্যাস করব। ক্লাসটা 2 ভাষায় হবে, কিন্তু আমরা কি করব স্যার, আমরা এই মাতৃভাষার সাহায্যে আমরা তার ধারণা এবং ভাষার গঠনটা আমরা কি করব, এখানে আমরা ব্যাখ্যা করব। সুতরাং অপশন নাম্বার 4 এখানে আমাদের হয়ে যাবে কি, আমাদের হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর দেখি 146, আমাদের মোটিভেশন থেকে একটা প্রশ্ন আসলো, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মোটিভেশন থেকে যে প্রশ্নটা আসে এটা দেখুন তো, মোটিভেশন ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, ফর এক্সাম্পল ইন ক্লাস 6 মে বি ডান। ভাষা শিক্ষার প্রেরণা বাড়ানোর জন্য 6ষ্ঠ শ্রেণীতে কি করা যেতে পারে। ভাষা শিক্ষার ক্ষেত্রে মোটিভেশন যদি আমরা বাড়াতে চাই, তো মোটিভেশন বাড়াতে গেলে আমাদেরকে কি করতে হবে। কোয়েশ্চন নাম্বার 146 কি হতে পারে, কোয়েশ্চন নাম্বার 146, মেমোরাইজেশন। মেমোরাইজেশন আমরা কিন্তু কখনো করি না বা মুখস্থ করি না, আমরা ব্যাকরণ কাঠামোর বিশ্লেষণ আপাতত হচ্ছে না। মাতৃভাষা এখানে দেখি আমরা খেলাধুলা ভিত্তিক অনুশীলন ব্যবহার করতে হবে, কারণ চিত্রভিত্তিক উপকরণ আমরা যদি ছাত্রদের শেখাই, তো সেই চিত্রভিত্তিক উপকরণ বলুন বা খেলাধুলা ভিত্তিক যদি করে তাহলে তারা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে এবং শিখতে পারবে। কেননা আমরা যখনই খেলাধুলার মাধ্যমে করাবো, জিনিসটা বুঝাবো, তখন কিন্তু তারা জিনিসটা খুব ভালো করে কি করতে পারবে স্যার, এটা তারা বুঝতে পারবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার যদি বলি, তো কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার 3।
তারপর 147 কি হতে পারে? কারেক্ট আনসার আপনারা একটু কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করুন তো কারেক্ট আনসার কি হয়ে যেতে পারে। Second language acquisition is more effective when it দ্বিতীয় ভাষা অর্জন সবচেয়ে কার্যকরী হয়। দ্বিতীয় ভাষা শিখনটা সবচেয়ে বেশি কার্যকরী হবে যখন যখন কি হবে স্যার? দ্বিতীয় ভাষা অর্জন সবচেয়ে কার্যকরী হবে যখন কি হবে? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন তো কারেক্ট আনসারটা কি হতে পারে। কোয়েশ্চন নাম্বার 147 is used as the basis of discussing grammatical concept. Acha involves periodic revision work by the teacher and the students, involve mostly self study by students using certain guidelines. It's practice to situation familiar to বাস্তব পরিস্থিতি স্যার, যেখানে বাস্তব পরিস্থিতি আসবে এর থেকে ভালো আনসার আর আমাদের কি হতে পারে, এটা আমরা সবসময় মনে রাখবো যে যেখানে আমরা বাস্তব পরিস্থিতি দেখবো এর চাইতে কিন্তু ভালো আনসার আর কিছু হতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে? এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। তারপর যদি আমরা দেখি তারপর আমরা কারেক্ট আনসারটা দেখার চেষ্টা করব। তার পরবর্তী প্রশ্ন question number 148 among the four language skill which pair constitute the reinforcement skill? চারটি ভাষাগত দক্ষতার মধ্যে কোন জোড়াকে রেনফোর্সমেন্ট স্কিল বা দৃঢ়করণ দক্ষতা বলা হয়? রেনফোর্সমেন্ট স্কিল এখানে কোনটাকে বলা হতে পারে? 148 যদি আমরা বলি তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে স্পিকিং এন্ড রাইটিং, কারণ এটা হচ্ছে আমাদের রেনফোর্সমেন্ট স্কিল, অর্থাৎ এটাকে আরেকটা নামে জানা যায় যেটাকে আমরা বলতে পারি প্রোডাক্টিভ স্কিল বলতে পারি, বা এটাকে আমরা এক্সপ্রেসিভ স্কিলও বলে নিতে পারি, সেটা আপনারা জানেন। তারপর আমরা দেখব 149 Student of class 4 can recognize flawed uses of sentence construction when the teacher চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা ভুল বাক্য গঠন চিনতে পারে। তারা কি করতে পারে? বাক্য গঠনটা তারা ভুল চিনতে পারে যখন শিক্ষক কি করেন, শুধু বলেন যে বাক্যটা ভুল, সম্ভাব্য সংশোধিত বিকল্পগুলি দেন, শিক্ষার্থীরা নিজে নিজে সংশোধন খুঁজে বের করতে পারে। তারপর আমরা বলতে পারি কেবল কিছু বাহ্যিক ভুলের উপর গুরুত্ব দেন। কোয়েশ্চন নাম্বার 149 কি হবে? এখানে দেখি আমরা শুধু যদি বলি, শুধু বলেন যে ভুল হয়েছে, এটা কারেক্ট আনসার হবে না। কেবল হলেও এটা কিন্তু কারেক্ট আনসার হবে না। শিক্ষার্থীরা নিজে নিজে সংশোধন করবে, তো আগে প্রথম আমার ভুল কোথায় হচ্ছে সেটা তো বুঝতে হবে। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে সম্ভাব্য সংশোধিত বিকল্পগুলি আমাদেরকে দিতে হবে শিক্ষকের দ্বারা, তখন ছাত্ররা কি করতে পারে? ঠিক করতে পারে, অর্থাৎ কোথায় ভুল হয়েছে বলতে হবে। The teacher and students discuss a topic and the former start the conversation by asking a question, then the students respond by giving example and explanation. The speaking assessment here is to grade how well student. শিক্ষক একটি প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করেন এবং শিক্ষার্থীরা উদাহরণ ও ব্যাখ্যা দিয়ে উত্তর দেয়। এখানে স্পিকিং অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর কতটা ভালোভাবে কি করতে পারলো। কোয়েশ্চন নাম্বার 150 শিক্ষক কি করেন? একটা প্রশ্ন দিলেন, প্রশ্ন দিয়ে তিনি আলোচনাটা শুরু করলেন, তারপর শিক্ষার্থীরা উদাহরণ এবং ব্যাখ্যা দিয়ে তারা উত্তর দিল, যেখানে যেটা স্পিকিং অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর কতটা ভালোভাবে কি করতে পারবে। 150 সাবলীল এবং সৃজনশীল কথা বলতে হবে, তথ্য প্রক্রিয়াকরণকারী যথাযথভাবে উত্তর দিতে পারবে। এখানে দেখি আলোচনা শুরু করলো শিক্ষক, এখানে কি করেন? আলোচনা প্রশ্ন দিয়ে তিনি আলোচনা করতে বললেন, শিক্ষার্থীরা উদাহরণ এবং ব্যাকরণ দিয়ে তারা ব্যাখ্যা দিয়ে তারা উত্তর দিল। শিক্ষার্থীরা কতটা ভালোভাবে এখানে তারা উত্তর দিতে পেরেছে, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তথ্য প্রক্রিয়াকরণ করে প্রসেস ইনফরমেশন, অর্থাৎ এখানে কি কি প্রসেস করা হয়েছে, কি উদাহরণ দেওয়া আছে,
কি ব্যাখ্যা দেওয়া আছে। সুতরাং তথ্য কোন কোন ইনপুট দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইনপুট, কোন ইনপুটের উপর আমাদের ভিত্তি করতে হবে, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো তার পরবর্তী অন্য একটা ক্লাস আমরা আবারও নিয়ে আসবো আপনাদের সঙ্গে পরবর্তী সেট। তো আজকের সেট আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবার একবার আমরা কথা বলবো আপনাদের সঙ্গে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।